হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। এটাও আশা করি যে কোভিড পরিস্থিতিতে তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। তোমাদের সুবিধার জন্য আমি এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করছি। আমরা এখন পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারের দুটি পার্ট আমরা করে ফেলেছি। তো আজকে আমরা কেমিক্যাল বন্ডিংও শুরু করেছিলাম। কেমিক্যাল বন্ডিংয়ের তড়িৎযোজী যে বন্ধন সেটি আমরা শিখে ফেলেছি। আজকে আমরা শিখব সমযোজী বন্ধন। দেখো, সমযোজী বন্ধন কত রকমের হয়। সমযোজী, যোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। প্রথমে দেখি সমযোজী বন্ধন কত রকমের হয়। সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, আর সমযোজী ত্রিবন্ধন। তাহলে আমরা জানলাম যে সমযোজী বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন এই তিন রকমের হয়। এটাও জানবো যে একটি করে বন্ধনের জন্য দুটি করে ইলেকট্রনের প্রয়োজন হয়। দুটি করে ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে যদি এক বন্ধন থাকে তাহলে এখানে কি দুটি ইলেকট্রনের প্রয়োজন, দুটি ইলেকট্রন। দ্বিবন্ধনের ক্ষেত্রে তাহলে এখানে একটি ইলেকট্রন, এখানে একটি, দুটি, তাহলে চারটি ইলেকট্রন প্রয়োজন হয়। আবার দেখো, ত্রিবন্ধন যদি হয় তাহলে 6টি ইলেকট্রন এর প্রয়োজন হয়। এখানে ই মিনস ইলেকট্রন। এখানে দেখো কতগুলি যৌগের নাম লিখে দিয়েছি। হাইড্রোজেন, ফ্লুরিন, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2O, অ্যামোনিয়া, H2O মানে জল, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন বা ইথিন, নাইট্রোজেন আর অ্যাসিটিলিন। এবার দেখি কোন কোন যৌগগুলি সমযোজী এক বন্ধন গঠন করে। এখানে ধরো প্রথমে আমরা হাইড্রোজেন নিলাম। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এর আগে আমরা শিখেছিলাম যে বন্ধন গঠনের দুটি সূত্র আছে। একটি দ্বৈত সূত্র আর দ্বিতীয়টি অষ্টক সূত্র। এখানে হাইড্রোজেনের দ্বৈত সূত্রে সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, অষ্টক সূত্রে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। এবার দেখো, এখানে আমরা হাইড্রোজেনের গঠন সম্পর্কে জানব। হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে, তাহলে এর দ্বৈত সূত্রের জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন। এই হাইড্রোজেন কি করবে, এই ইলেকট্রনটাকে নিয়ে নিল, আবার এই হাইড্রোজেনও এই ইলেকট্রনটাকে নিয়ে নিল। তাহলে এখানে বন্ধনটি হলো H হাইড্রোজেন। এবার দেখো ফ্লুরিনের
আমরা ফ্লুরিনের গঠন জানব। F2 ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে দেখো ফ্লুরিনের শেষের কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, আমরা 7টি ইলেকট্রন দেব। আবার এখানে দেখো ফ্লুরিন নিলাম, এখানে 7টি ইলেকট্রন, আর এটি অষ্টক সূত্র প্রযোজ্য হবে। তাহলে এখানে দেখো ফ্লুরিনের নিজের 7টি, আর এই ফ্লুরিনের একটি ইলেকট্রন নিয়ে নিল। তার 2 8, এটারও কি 2 8, মানে শেয়ারিং করলো ইলেকট্রন সমযোজী বন্ধনে। আমরা জানি তড়িৎযোজী বন্ধনে ইলেকট্রন, যেটা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো একটি ইলেকট্রন, আর ফ্লুরিনের ক্ষেত্রে 7টি ইলেকট্রন, 7। সোডিয়াম ক্লোরাইডের একটি ইলেকট্রন কি সম্পূর্ণভাবে দিয়ে দেয়, আর ফ্লুরিন গ্রহণ করে, এটি তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি ইলেকট্রন শেয়ারিং হয়, মানে তারা কি শেয়ারিং করে বা ভাগ করে নেয়। তার 2 8 সম্পূর্ণ হলো। তো এটি হাইড্রোজেন, আর এটি বন্ধনটি কীরকম হলো, F2 ফ্লুরিন, F2। এই দুটি আমাদের শিখে নিলাম। এবার দেখো HF হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এবার এখানে দেখো হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন, আর ফ্লুরিনের বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন। ফ্লুরিনের ক্ষেত্রে অষ্টক পূর্তির জন্য 8টি ইলেকট্রনের প্রয়োজন। তাহলে কি করবে, হাইড্রোজেন ইলেকট্রনটিও ব্যবহার করবে। হাইড্রোজেন কি করবে, তাহলে আমিও একটি ইলেকট্রন নিয়ে নিই। তাহলে কি বন্ধন হলো, HF, এভাবে বন্ধন গঠন করে। আবার দেখো জলের ক্ষেত্রে H2O, হাইড্রোজেনের প্রথমে অক্সিজেন লিখি। আমরা জানি অক্সিজেনের 8, প্রথম কক্ষপথে 2টি, শেষের কক্ষপথে 6টি ইলেকট্রন। তাহলে এখানে 1 2 3 1 2 3 4 5 6 হাইড্রোজেনের একটি ইলেকট্রন, আবার এদিকেও হাইড্রোজেনের একটি ইলেকট্রন। তাহলে অক্সিজেনের অষ্টক পূর্তির জন্য কটি ইলেকট্রনের প্রয়োজন, 2টি। একটি হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নিল, আবার একটি এই হাইড্রোজেনের কাছ থেকে। আবার হাইড্রোজেন কি করবে, এখান থেকে নিয়ে নিল, সরি অন্যরকম হবে। অক্সিজেনের কটি, 6টি ইলেকট্রন, এখানে হাইড্রোজেন, আবার এখানে হাইড্রোজেন। অক্সিজেনের নিজের কটি, 6টি ইলেকট্রন আছে, আর এই 2টি নিয়ে নেবে। আবার দেখো হাইড্রোজেন বলবে আমিও এই ইলেকট্রন নিয়ে নিই। তাহলে এটা এভাবে HOH, তাহলে এটা H2O, জল হয়ে গেল। আবার দেখো অ্যামোনিয়া NH
3। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 5টি ইলেকট্রন। এবার দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা 5টি ইলেকট্রন লিখি, 5। এদিকে আমরা হাইড্রোজেন দিলাম, তাহলে নাইট্রোজেনের নিজস্ব 5টি আছে, আর 3টি হাইড্রোজেন থেকে 3টি ইলেকট্রন নিয়ে নিল। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 2 8 হয়ে গেল। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন কি হলো, নাইট্রোজেনের একটি ইলেকট্রন শেয়ারিং করলো। তাহলে দেখো গঠনটি কেমন হলো, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। আর এই 2টি ইলেকট্রন কারোর সাথে শেয়ারিং করলো না। এই ইলেকট্রনকে আমরা কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটিকে আমরা কি বলবো, নিঃসঙ্গ। কেন কি, এর সাথে আর কোনো পরমাণু নেই, তার জন্য এটিকে নিঃসঙ্গ ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে যদি বলে পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে যে এমন একটি যৌগের নাম বলো যার কি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে কি হবে, অ্যামোনিয়া। একটু বোঝার জন্য করে দিচ্ছি এভাবে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, 1 2 3 4। আবার অক্সিজেনের ক্ষেত্রে 6টি ইলেকট্রন থাকে, এদিকে অক্সিজেন দিয়ে দেব। তাহলে দেখো 6টি, কার্বনের কাছ থেকে 2টি নিয়ে নিল, তাহলে অক্সিজেন দেখো 2 8 হয়ে গেল। কার্বন দেখো কি করবে, আবার অক্সিজেন এখানে দেখো এখানে 6টি, আর এই 2টি ইলেকট্রন নিয়ে নিল, তাহলে অক্সিজেনের 2 8 হয়ে গেল। এবার কার্বনের দেখো এখানে নিজস্ব 4টি, আর এই নিয়ে নিল, তার এবার গঠনটি কীরকম হলো, কার্বন, অক্সিজেন, অক্সিজেন। আমরা একটু আগেই শিখেছিলাম যে একটি করে বন্ধনের জন্য 2টি করে ইলেকট্রনের প্রয়োজন, আর এখানে যেহেতু দুটো করে 4টি ইলেকট্রন ব্যবহার হয়েছে, তাহলে এখানে দ্বিবন্ধন বা ডবল বন্ড তৈরি হলো। এইভাবে CO2 পরমাণু গঠন, যৌগ গঠন করে। এবার দেখো ইথিন বা ইথিলিন, C2H4 ইথিন, ইথিন বা ইথিলিন, এক্ষেত্রে দেখো কার্বন পরমাণু কটি আছে, দুটি কার্বন, 4টি হাইড্রোজেন। কার্বন 1 2 3 4, আবার কার্বন 1 2 3 4, আর হাইড্রোজেন কটি, 4টি আছে, হাইড্রোজেন, আবার হাইড্রোজেন, আবার হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বন প্রথমে 8টি ইলেকট্রন সম্পূর্ণ করবে, প্রথমে 2, এটা আমি এইভাবে লিখছি, কার্বনের দেখো
হাইড্রোজেনের এখানে এবার দেখো কার্বনের নিজস্ব চারটি, এই হাইড্রোজেন থেকে নিল, আর এই কার্বনের কাছ থেকে দুটি করে নিল। আবার এখানে দেখো কার্বনের চারটি আছে, এখান থেকে নিয়ে নিল। তাহলে এখানে দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এখানে, এবার দেখো কার্বনের চারটি, এই হাইড্রোজেনের পাঁচটি, ছটি, সাতটি, আটটি। আবার এই কার্বনও কি করবে, এখান থেকে নিয়ে নেবে। এবার হাইড্রোজেনও ইলেকট্রন শেয়ারিং করবে। তাহলে এটি হলো C ডবল বন্ড C। আমরা এটিকে এইভাবে লিখতে পারি, C2H4 এর গঠন। আবার দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের কক্ষ 5টি ইলেকট্রন থাকে। তাহলে দেখ নাইট্রোজেন নিজস্ব 5টি, আর এই নাইট্রোজেন থেকে নিল 3টি, তাহলে 2 8 হয়ে গেল। আবার এই নাইট্রোজেনও কি করবে, এখান থেকে এভাবে নেবে, 2 8 হলো। তাহলে এইভাবে নাইট্রোজেন বন্ধন গঠন করে N ট্রিপল বন্ড N, আর এই দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এটি হলো নাইট্রোজেন যৌগের গঠন। এটিও ত্রিবন্ধন, যেহেতু এখানে 6টি ইলেকট্রন ব্যবহার হয়েছে, তাই এটি ত্রিবন্ধন গঠন করে। আবার দেখো অ্যাসিটিলিন C2H2, এটি কি অ্যাসিটিলিন। এখানে দেখো কার্বনের কটি, দুটি পরমাণু আছে, আর হাইড্রোজেনের একটি। তাহলে এখানে থেকে এই কার্বন কি করবে, 4টি 5টি এই হাইড্রোজেনটা নেবে, আর এই 3টি। তাহলে কার্বনের নিজস্ব 4টি, আর এই 3টি, আর এই 1টি। তাহলে এই কার্বনের 2 8 সম্পূর্ণ হয়ে গেল। আবার এটারও দেখো 4টি, আর এই কার্বনের নেবে, তাহলে এই কার্বনের 2 8 হয়ে গেল। এবার হাইড্রোজেনের এই ইলেকট্রনটি নিয়ে নিল। এবার অ্যাসিটিলিনের ক্ষেত্রেও কি ত্রিবন্ধন গঠন করে, C ট্রিপল বন্ড C, হাইড্রোজেন। এটি হলো C2H2 এর গঠন। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে এভাবে তোমরা ভিডিওটি দেখার পরে একবার নিজে নিজে যৌগগুলির নাম লিখবে, এভাবে লেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবে। আর বলেছিলাম যে বিভিন্ন মৌলগুলি 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করতে হবে, তাহলে তোমাদের কি পারমাণবিক সংখ্যাগুলি সহজে মনে থাকবে। আর বিভিন্ন রকম যৌগগুলি যেগুলি আছে
সেগুলির নাম আর সংকেত, যে ধরো SO4 সালফেট, NO3 নাইট্রেট, এই সমস্ত যৌগগুলির সংকেত মানে মূলকগুলির, এগুলিকে মূলক বলা হয়, মূলকগুলির সংকেত মুখস্থ করতে হবে। তাহলে বিভিন্ন রকম যৌগের সংকেতগুলি সহজেই লিখতে পারবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।